সামাজিক বিকাশ কি, কি করব কি করব না, সেটা কি সবসময় তোমার বাবা মাই তোমাকে শিখিয়ে দেবে? তোমার পরিবারই ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট ইজ ইকুয়াল টু হেরিডিটি ইনটু এনভায়রনমেন্ট। কে বলেছেন এটা? উডওয়ার্থ। আজকে তোমাদের চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগির চ্যাপ্টার 2, ঠিক আছে, যেটা তোমাদের সিলেবাসে রয়েছে, সেই সিডিপির যে চ্যাপ্টার 2 সেটা করাবো। চ্যাপ্টার 2 এ রয়েছে হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট অ্যাজ ফ্যাক্টর অফ ডেভেলপমেন্ট, যার বাংলা অর্থ হচ্ছে যে বিকাশের ওপর বংশধারা ও পরিবেশের কী কী প্রভাব রয়েছে, বা এই বিকাশের জন্য বংশধারা বা পরিবেশ কী কী ভূমিকা পালন করে। তোমরা তোমাদের যে সিলেবাসটা রয়েছে টেটের, সেই সিলেবাসে সিডিপিতে দেখবে সিডিপির যে কন্টেন্টটা দেওয়া রয়েছে সিলেবাসে, সেই সিলেবাসের সেকেন্ড চ্যাপ্টার কিন্তু সিডিপির পোর্শনে হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট রয়েছে অ্যাজ ফ্যাক্টর অফ ডেভেলপমেন্ট। তো এর আগে যে বৃদ্ধি ও বিকাশের চ্যাপ্টারটা আমি করিয়েছিলাম, তার আমি লিঙ্ক কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব, তোমরা সেটাও দেখে নেবে। তাহলে কি বলো তো, এই চ্যাপ্টারটা বুঝতে তোমাদের আলো সুবিধা হবে। তো শুরু করছি এই চ্যাপ্টারটা দিয়ে। তুমি যদি ভালো করে চ্যাপ্টারটার দিকে ফলো করো, সেখানে বলেছে বিকাশের কথা। বিকাশ মানে আমি কি বলেছিলাম সেটা ফার্স্ট ভিডিওতে আমি কিন্তু দিয়ে দিয়েছি। ওই ভিডিওটা তুমি যদি না দেখো তাহলে এই ভিডিও সেরকমভাবে কিন্তু তুমি বুঝতে পারবে না। বংশধারা আর পরিবেশের প্রভাব এই বিকাশের উপর কি কি রয়েছে সেটা আমরা আজকে দেখব। দেখো, এখানে আমি দুভাবে ভাগ করেছি, এটা কিন্তু কোনো মতে এটা পার্থক্য নয়। এখানে যেটা আমি রেখেছি, শিশু বিকাশে বংশগতি ও পরিবেশের মধ্যে আমি কিন্তু সম্পর্কটাকে তুলে ধরেছি, ঠিক আছে। দেখো, প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে বংশগতিটা কি। 1 নম্বরে কি রয়েছে বলছে, যে সমস্ত গুণাবলী বা চারিত্রিক বৈশিষ্ট্যাবলী একটি শিশু বংশধারা সূত্রে তার পিতামাতা কিংবা পিতামহের কাছ থেকে পায় তাকেই বলে বংশগতি। মানে শুধুমাত্র যে জিনগত যে ব্যাপারটা যে তুমি পিতামাতার কাছ থেকেই পাবে তা নয়, কিন্তু পিতামহের কাছ থেকেও সেটা তুমি পেতে পারো। তাহলে এই যে একটা পূর্বপুরুষ ধরে যে একটা জিনগত ব্যাপার আছে, যে যেটা চলে আসছে, যেটা তুমি পাচ্ছ তোমার বাবার কাছে, তার বাবার কাছ থেকে পেয়েছে, এইটাই হচ্ছে একটা বংশধারা, যেটা তোমরা উত্তরাধিকারী সূত্রে পাচ্ছ। কি কি পাচ্ছ? উদাহরণ যদি আমি দেখি, বংশগতির থেকে প্রাপ্ত চোখের রং হতে পারে। ধরো তোমার বাবার চোখের রং খয়েরি, তোমার মায়েরও খয়েরি, কিংবা তোমার দাদুরও খয়েরি ছিল, তোমারও চোখের রং কিন্তু খয়েরি। দৈহিক উচ্চতা, তোমার বাবা দেখা গেল 6 ফুট উচ্চতার, ঠিক আছে, তুমিও সেই তোমার বাবার ওই জিনগত বৈশিষ্ট্য পেয়েছো, তোমারও দৈহিক উচ্চতা সেই মোটামুটি 5.5 ফিটের উপরেই রয়েছে, বা তুমি একটা লম্বা ধরনের ছেলে, বা ব্যক্তিত্ব নয়, লম্বা ধরনের ছেলে। রক্তের গ্রুপ 1 হতে পারে। বর্ণান্ধতা, হিমোফিলিয়া, বুদ্ধি, এগুলো সবই কিন্তু বংশগতি থেকে প্রাপ্ত। তোমাকে পরীক্ষাতে জিজ্ঞেস করতে পারে নিম্নের কোনটি বংশধারা বা বংশগতি থেকে প্রাপ্ত, তাহলে এখানে দেখবে থাকবে অপশানে রক্তের গ্রুপ বা বর্ণান্ধতা বা বুদ্ধি বা বুদ্ধিমত্তা, এগুলো কিন্তু বংশগতি থেকে প্রাপ্ত। পাশাপাশি পরিবেশের কি প্রভাব রয়েছে বিকাশে সেটা আমরা দেখে নেব। বংশানুক্রমিক বৈশিষ্ট্য ছাড়া এই যে বৈশিষ্ট্যগুলো আছে, দৈহিক উচ্চতা, গায়ের কালার, চোখের রং, রক্তের গ্রুপ, এগুলো বাদ দিয়ে শিশু তার চারিপাশে অবস্থিত পরিবেশের বিভিন্ন উপাদান দ্বারা সার্থক মিথস্ক্রিয়া ও অভিযোজনের মাধ্যমে যে বৈশিষ্ট্যাবলী অর্জনের মাধ্যমে শিশুর ব্যক্তিত্ব গড়ে ওঠে, সেটা কিন্তু তোমার পরিবেশের প্রভাব বিকাশে। এবার বংশানুক্রমিক বৈশিষ্ট্য ছাড়া শিশু তার চারপাশে কি কি রয়েছে, যেমন রয়েছে বিদ্যালয়, যেমন রয়েছে প্রতিবেশী, যেমন রয়েছে বন্ধু, এখানে তুমি পরিবারও করতে পারো। পরিবারও এটাও কিন্তু একটা পরিবেশের উদাহরণ। এই সমস্ত পরিবেশের বিভিন্ন উপাদান দ্বারা সার্থক মিথস্ক্রিয়া ও অভিযোজন, মানে এর সঙ্গে মানিয়ে নেওয়া বা এর মধ্যে বড় হয়ে ওঠার। তুমি স্কুলে যাচ্ছ, 8-10 জন লোকের সঙ্গে মিশছো,
একটা শিশু স্কুল যাচ্ছে, সে আরও 5টা বাচ্চার সঙ্গে মিশছে, ঠিক আছে, তো তার মধ্যে একটা ব্যক্তিসত্তার বিকাশ ঘটছে, তার মধ্যে একটা খেলাধুলার মানসিকতা সৃষ্টি হচ্ছে, তার ভাষা পরিষ্কার হচ্ছে, অনেক কিছু সমস্যার সমাধান সে করতে পারছে। তাহলে এগুলো কিসের মধ্যে থাকছে? সেই যদি বাড়ির মধ্যে ঘরের কোণে ঢুকে থাকতো, সে কি পারতো সেটা শিখতে? কখনোই না। তাহলে এই যে বিদ্যালয়ের পরিবেশটা প্রোভাইড করছে, প্রতিবেশীর কাছ থেকে তুমি যে সামাজিক যে বিকাশ সেটা শিখছো, বন্ধু বান্ধবের কাছ থেকে যে সহযোগিতামূলক বিকাশ পাচ্ছ, সেটাই পরিবেশের অবদান, এটাই বিকাশে পরিবেশ সাহায্য করে। তাহলে আর কি কি উদাহরণ আছে পরিবেশের? 2 নম্বর উদাহরণ বলছে যে শিক্ষিত ও ধনী পরিবারে জন্মানো শিশুর ভালো শিক্ষা অর্জন করা যতটাই সহজ, পিছিয়ে পড়া গরিব পরিবারের শিশুর কাছে সেটা ততটাই কঠিন। ধরো তোমার বাবা ধনী একজন ব্যক্তি এবং পাশাপাশি তোমার বাবা মা দুজনেই শিক্ষিত। এইবার কি হবে, তিনারা কি চাইবেন যে তার সন্তান শিক্ষিত হোক, ভালো চাকরি করুক, ভালো ব্যবসা করুক, সমাজে একটি ভালো ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত হোক, সেটা তো তার বাবা মা চাইবেন। কারণ কি, তার বাবা মা শিক্ষিত এবং তাদের কাছে একটা তারা আর্থিকভাবে স্বাচ্ছল্য। সেক্ষেত্রে তুমি কীভাবে বড় হবে? একটা ভালোভাবেই বড় হবে। তোমার বাবা মা তোমাকে এমন একটা পরিবেশ দেবে যেখানে 2-3টে স্যার তোমাকে বাড়িতে পড়াতে আসবে, তোমাকে ভালো স্কুল দেবে, তাই না? তাহলে তুমি যদি ভালো ভালো জিনিসের সঙ্গে বড় হও, ভালো ভালো শিক্ষা পাও, তাহলে তুমি অবশ্যই ভালো হবে, ঠিক আছে? খারাপ হওয়াটা যে ব্যতিক্রমী সেটার কথা আমি যাচ্ছি না। পাশাপাশি একটা বাচ্চা যার কাছে রিসোর্স কম, ঠিক আছে, যার বাবা দিনমজুর, সে তোমাকে ধরো ভালো স্কুলও প্রোভাইড করতে পারছে না, সেক্ষেত্রে কিছুটা হলেও যে একটা ভালো যে পরিবেশ শিক্ষাদানের, সেটা তো কোনো না কোনো সেই দিনমজুরের বাচ্চার কাছ থেকে সেটা কিন্তু খামতি থেকে যায়, সেই পরিবেশটা সেই দিনমজুরের বাচ্চাটা কিন্তু পায় না। তো সেক্ষেত্রে দেখতে গেলে এইটা এক ধরনের পরিবেশ, যার ফলে সে যে দিনমজুরের ছেলেটি রয়েছে তার শিক্ষা পরিপূর্ণতা লাভ করে না, সে সেই ভালো ছেলেটির থেকে কিন্তু পিছিয়ে পড়ে। বুঝতে পেরেছি তো? এই যে ভালো শিক্ষা দানের একটা প্রক্রিয়া, সেটা কিসের উপর নির্ভর করছে? একটা ভালো পরিবেশ আর একটা দুর্লভ পরিবেশ যেখানে সোর্স কম, ঠিক আছে? এইবার অনেক বাড়ি থেকে বা অনেক দিনমজুরের সন্তান ভালো ভালো রেজাল্ট করছে, সেটাও কিন্তু একটা ব্যতিক্রমী, সেটার ক্ষেত্রেও আমি যাচ্ছি না। মোট কথা যে পরিবেশের প্রভাবটা তুমি যদি এখানে ভালো করে বিশ্লেষণ করো, যে একজন বাচ্চা যে ভালো শিক্ষা পেলো, ঠিক আছে, ইজিলি অ্যাফোর্ডেবল, তোমার ভালো ভালো শিক্ষা ভালো ভালো স্কুলে গিয়ে পেলো, সে তো ভালো হবে, এটা স্বাভাবিক। আর যে ভালো শিক্ষা বা ভালো স্কুল বা সেই রকম অনুকূল পরিবেশ পাবে না, সে তো সেই ধরনের তোমার পরিবেশ না পেলে তার শিক্ষা তো অসম্পূর্ণ থেকেই যায়, ঠিক আছে? তো এই ব্যাপারগুলো কিন্তু পরিবেশের একটা বিকাশের ক্ষেত্রে অবদান। তো 1 সেকেন্ড, একটু ডিস্টার্ব হচ্ছে, দাঁড়াও। ওকে, ঠিক আছে, ঠিক হয়ে গেছে। 2 নম্বরে বলছে শিশুর সহজাত গুণাবলী পরিবেশ ছাড়া বিকশিত হতে পারে না, যেমন ভাষার বিকাশ, সামাজিক বিকাশ। দেখো, সহজাত গুণাবলী মানে তুমি যেটা নিয়ে জন্মেছো। দেখো, তুমি যখন জন্মেছো, তারপরে তুমি যখন বড় হয়েছো, তার মানে তোমার যে একটা ভাষার বিকাশ ঘটেছে, ধরো ভাষার বিকাশই বলছি আমি। তুমি যদি ঘরের কোণে কোনো ব্যাঙ হয়ে ঢুকে থাকো, ঠিক আছে, নিজের সমাজের সঙ্গে না মিশো, বাড়ি থেকে না বেরোও, না খেলাধুলা করতে যাও, না স্কুলে যাও, বলো তো জীবনটা কেমন হবে? একটা সময় আসবে তোমার মুখ দিয়ে কথা বেরোবে না, তুমি ভয় পাবে একটা সাধারণ অন্য কোনো মানুষের সঙ্গে কথা বলতে। তাহলে ওই শিশু যদি যে সবসময় যাকে খুব আদরে লালন পালন করতে দেওয়া হয়, হ্যাঁ, যাকে বাড়ির বাইরে সেভাবে বেরোতে না দেওয়া হয়, হ্যাঁ, বাবা এখানে আয় বস, হ্যাঁ, বেশি খেলিস না, পড়ে যাবি, নাদুস নুদুস গোলগাল ফুটবল টাইপের হয়ে যায় সে বাচ্চা, সে দেখবে কি করবে, যখন লোকের তার বন্ধু বান্ধব বা পারিপার্শ্বিক প্রতিবেশীদের সঙ্গে বা প্রতিবেশী ছেলেদের সঙ্গে না মিশে স্কুলে গিয়ে ধরো সেভাবে যায় না, ধরো বাড়ির মধ্যেই ঢুকে থাকে, তো তার তো ভাষার পরিপূর্ণতা পাবে না, সে ভাষা শিখতে পাবে না, সে বলতেই পারবে না, একটা টাইমে গিয়ে তোতলাবে, ঠিক আছে? তাহলে এই যে সহজাত গুণাবলীতে তুমি ভাষা নিয়ে জন্মগ্রহণ করেছো, ঠিক আছে, তো সেটাকে তুমি যদি স্কুলে যাও, আরও 2-4টা বন্ধুবান্ধব বা পরিবেশ বা স্কুলের স্যারেদের সঙ্গে তুমি কথাবার্তা বলো, তোমার ভাষা বা ওই শিশুটির ভাষা অবশ্যই একটা মার্জিত রূপ ধারণ করবে। সে বিভিন্ন ধরনের ওয়ার্ড শিখবে, ভাষার ব্যবহার শিখবে, তার মধ্যে একটা ফ্লুয়েন্সি আসবে, ঠিক আছে, কমিউনিকেশন স্কিল একটা তৈরি হবে, ঠিক না? সামাজিক বিকাশ কি করব না, সেটা কি সবসময় তোমার বাবা মাই তোমাকে শিখিয়ে দেবে, তোমার পরিবারই শিখিয়ে দেবে? সমাজ থেকে কিছু কি তোমার শেখার নেই? প্রচুর কিছু শেখার আছে। সহযোগিতা,
তুমি স্কুলে যাচ্ছ, একে অপরের টিফিন ভাগ করে খাচ্ছ, এটা কি? একটা শিশু টিফিন ভাগ করে খাচ্ছে, এ থেকে কিসের একটা মানসিকতা তৈরি হয়? যে সহযোগিতার। তুমি দেখছো যে দুটো বাচ্চা খেলছে, একটা শিশু গেছে, একটা শিশু অপর শিশুকে উঠাচ্ছে, এই ভাই তুমি বাবু তুমি পড়ে গেছো, ওই শিশুটা আর একটা শিশুকে হাত তুললো। তার মানে কি? হাত ধরে তোলাটা কি? এই হাত ধরে তোলাটাই হচ্ছে কি সহযোগিতা। তাহলে এগুলোও কিন্তু একটা সামাজিক বিকাশের অংশ। ঠিক আছে, দৌড়ে ফার্স্ট হওয়া, সেকেন্ড হওয়া, থার্ড হওয়া, হেরে যাওয়া, সমস্ত কিছু জয়ী হওয়া, এগুলো সমস্ত কিন্তু সামাজিক বিকাশের মধ্যে পড়ে। কি করব, কোনটা ভালো, কোনটা মন্দ, কে খারাপ, কে ভালো, কোন বই পড়তে হবে, কিভাবে পড়তে হবে, এগুলো কি তুমি সবসময় বাড়ির মধ্যেই পেয়ে যাবে? তাহলে এগুলোও কিন্তু সামাজিক বিকাশ। কার সঙ্গে আমি কীভাবে কথা বলবো, গুরুজনদের প্রতি কীভাবে আমি শ্রদ্ধাশীল হব, স্কুলের স্যারেদের প্রতি আমাদের ব্যবহার কতটা নমনীয় হবে, কিভাবে আমরা সেখানে কথাবার্তা বলবো, এই ব্যাপারগুলো কিন্তু রয়েছে। তো এগুলো সব কিছুই নির্ভর করে কিন্তু পরিবেশের উপর। বুঝতে পেরেছো তো? অতএব বাড়ির বাইরে থেকে বেরোতে হবে, শিশুদেরকে, সন্তানদেরকে খেলতে দিতে হবে। ঠিক আছে, যেন তাদের দৈহিক বিকাশটা এই পরিবেশের খেলাধুলার মাধ্যমে আরও ভালো হয়, পেশিগুলো যাতে আরও ভালো হয়, সুদৃঢ় হয়। ঠিক আছে, তুমি যদি মাঠে নাওই দৌড়াও ধরো, তাহলে তুমি কি করে ফার্স্ট হবে? এবার বলছে দেখো, শিশুর বংশধারা থেকে প্রাপ্ত বৈশিষ্ট্য পরিবর্তনশীল নয়। তুমি যে বৈশিষ্ট্যটা পেয়েছো, ধরো তোমার মধ্যে বর্ণান্ধতা ব্যাপারটা রয়েছে, বা হিমোফিলিয়া রোগটি রয়েছে, বা তোমার চোখের রং খয়েরি, বা তোমার উচ্চতা 6 ফিট, তাহলে তুমি এগুলো বংশধারা থেকে পেয়েছো, উত্তরাধিকারী সূত্রে পেয়েছো, বাবা মা থেকে পেয়েছো। তো তুমি কি এটা চেঞ্জ করে দেবে? না অন্য কেউ এটা চেঞ্জ করতে পারবে? তুমি তোমার হাইট কি ছোটো করতে পারবে? পারবে না। তাহলে শিশুর বংশধারা থেকে প্রাপ্ত যে সমস্ত বৈশিষ্ট্য, সেগুলো পরিবর্তনশীল নয়। এইবার শিশুর পরিবেশ থেকে প্রাপ্ত বৈশিষ্ট্য পরিবর্তনশীল। অবশ্যই পরিবেশ থেকে যা তুমি বৈশিষ্ট্য পাবে সেটা পরিবর্তনশীল। কেমন? দেখো, তুমি গ্রামে বাস করছো ধরো, তো তোমার গ্রামের ভাষাটা এক প্রকার হবে। এবার সেখান থেকে তুমি শহরে গেলে, শহরে একটা ভালো স্কুলে তুমি চান্স পেয়ে গেলে, তাহলে সেখানে তোমার ভাষা আরও উন্নত হবে। বুঝতে পেরেছো তো? তুমি গ্রামে দেখা গেল যে তোমার এক কী বলবো, ধরো ভাষার তো উদাহরণ দিলাম। গ্রামে কি হয় যে আমরা যারা গ্রামে বড় হয়ে উঠেছি ছোট থেকে, আমরা খেলাধুলা করতে ভালোবাসি। ঠিক আছে, একটা শিশু ছোট থেকে খেলাধুলা করবে। এবার সে যখন শহরে যাবে, ঠিক আছে, ধরো কোনো একটা ভালো স্কুলে চান্স পেয়ে গেল, সেইখান থেকে সে কি দেখবে, যে আরও বিভিন্ন ধরনের খেলাধুলাগুলো কিন্তু সে সেখানে পাচ্ছে, যেগুলো সে গ্রামে পায়নি। তার ফলে কি হবে, সেই খেলাধুলার ফলে সে বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবে। ঠিক আছে, তার দৈহিক বিকাশ দেখা গেল গ্রামের তুলনায় শহরে আরও ভালো হবে। তারপরে ধরো আরও বিভিন্ন রকমের পরিবেশ থেকে প্রাপ্ত বৈশিষ্ট্য রয়েছে। ধরো সহযোগিতা বললাম, সমস্যা সমাধান হলো, ভাষার বিকাশও বলে দিলাম। পাশাপাশি ধরো যেমন কি বলবো, ধরো মানসিকভাবে যে সমস্ত ধরো মানসিক বিকাশেরই কথা বলি আমি, যে ধরো তুমি এখন গ্রামে বসে, গ্রামের কোনো একটি স্কুলে বা গ্রামের কোনো একটা জায়গায় মানে কোনো একটা শিশু আস্তে আস্তে বড় হলো, সে তার চিন্তাভাবনা ততক্ষণ নাই বড় হবে যতক্ষণ না সে আরও জিনিসগুলোকে জানতে পারবে। গ্রামে সোর্স শহরের তুলনায় কিন্তু অনেকটাই কম। সে যখন শহরে যাবে, সে সমস্ত সোর্সগুলোকে উপলব্ধি করতে পারবে, বুঝতে পারবে, দেখতে পারবে। ঠিক আছে, বিভিন্ন তোমার ফেসিলিটিসের সঙ্গে সম্মুখীন হবে। ঠিক আছে, বিভিন্ন বাধার সঙ্গে সম্মুখীন হবে, বিভিন্ন চ্যালেঞ্জের সঙ্গে সম্মুখীন হবে, সেগুলোকে সে অতিক্রম করবে, তার মধ্যে একটা অভিজ্ঞতার সঞ্চার হবে। তাহলে এইভাবে সে গ্রাম আর শহরের মধ্যে যে একটা সার্থক অভিযোজন ঘটাবে। ঠিক আছে, তার ফলে যে সমস্ত বৈশিষ্ট্যগুলো সে গ্রামে অর্জন করেছিল, সেগুলোকে পরিবেশে গিয়ে অবভিয়াসলি সেগুলোকে মডিফাই করতে পারবে, আরও উন্নত করতে পারবে। বুঝতে পেরেছো তো? বা শহর থেকে কোনো ব্যক্তি যদি গ্রামে আসে, তাহলে গ্রামের যে আচার ব্যবহার, সেগুলো সে শিখতে পারবে, সে আরও ভালো মন্দ জিনিসগুলোকে বুঝতে পারবে। গ্রামে এসে গ্রামের পরিবেশটি কেমন, গ্রামের মানুষ কেমন হয়, সে শহরে যে কোনো শিশু বা সেই বড় হয়ে ওঠা ব্যক্তি যখন গ্রামে আসবে, ধরো তুমি শহরে মানুষ, তুমি চাকরি সূত্রে গ্রামে এলে, তাহলে গ্রামে তোমার আরও বিভিন্ন যে সহযোগিতামূলক মনোভাব, পাশাপাশি ভাষার বিকাশ, ঠিক আছে, বিভিন্ন ভাষা শেখা। ঠিক আছে, তুমি একটা ধরো গ্রামে
শহরে এক ভাষা জানতে, এখন গ্রামে এসে অন্য ধরনের একটা ভাষার সম্মুখীন হচ্ছ, সেগুলোকে তুমি শিখছো, তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো এগুলো তো পরিবর্তন হচ্ছে। তাহলে এটা আমরা বলতে পারি যে পরিবেশ থেকে যে সমস্ত বৈশিষ্ট্য আমি অর্জন করব সেগুলো আমি পরিবর্তন করতে পারবো, কিন্তু বংশধারা সূত্রে যেগুলো পাবো সেগুলো আমি কিন্তু পরিবর্তন করতে পারবো না। 4 নম্বরে বলেছে, একটু ডিস্টার্ব হচ্ছে, 4 নম্বরে বলছে চূড়ান্ত বংশধারাবাদী হলেন গ্যালটন, টারমান, নিউম্যান। এইসব সাইকোলজিস্ট যারা আছেন বা মনোবিজ্ঞানী, তারা হলেন চূড়ান্ত বংশধারাবাদী। তোমাদের হয়তো টেটের যে 24-এ পরীক্ষাটাই হবে, সেখানে হয়তো বলে দেবে নিচের মধ্যে কোন ব্যক্তিত্ব চূড়ান্ত বংশধারাবাদী, সে হচ্ছে টারম্যান। থাকতেই পারে অপশনে। মানে এরা একটা শিশু বা ব্যক্তির বিকাশে বংশধারাকেই এগিয়ে রেখেছে, যে বংশধারা প্রাপ্ত মানে বংশগতি থেকে প্রাপ্ত বৈশিষ্ট্যই, ঠিক আছে, বিকাশ সাধনে সর্বোপরি ভূমিকা গ্রহণ করে, এগুলো হচ্ছে তাদের উক্তি। পাশাপাশি চূড়ান্ত পরিবেশবাদী হলেন ওয়াটসন, স্টারব্রুক, ক্যাটেল এরা। এই সমস্ত মনোবিজ্ঞানীগণ বিকাশের ক্ষেত্রে, ঠিক আছে, পরিবেশকেই এগিয়ে রেখেছে। তাহলে তোমাদেরকে জেনে রাখতে হবে ওয়াটসন, স্টারব্রুক, ক্যাটেল এরা হচ্ছে পরিবেশবাদী। কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। যেমন ওয়াটসন কি বলেছেন? ওয়াটসন, দেখো তোমাকে আমি এখানে বললাম ওয়াটসন হচ্ছে চূড়ান্ত পরিবেশবাদী। এই যে ওয়াটসন বলছে আমাকে 1 ডজন সুস্থ ও স্বাভাবিক শিশু দাও, মানে 12টি শিশু চাইছে সে। আমি তাদের ইচ্ছে মতো যে কোনো দিকে তাদের পরিচালনা করে পরিপূর্ণতা এনে দিতে পারি। দেখো এই স্টেটমেন্টটা ওয়াটসনের এই স্টেটমেন্টের প্রচুর গুরুত্বপূর্ণ আছে, মানে খুব গুরুত্ব রয়েছে। কি বলছে ওয়াটসন? আমাকে যদি 1 ডজন শিশু দাও, তার মধ্যে থেকে আমি কোনো শিশুকে ভালো ফুটবলার করে দেবো, কোনো শিশুকে ভালো ক্রিকেটার করে দেবো, কোনো শিশুকে আমি সায়েন্টিস্ট করে দেবো, কোনো শিশুকে আমি কোনো একটা খারাপ দিকে নিয়ে চলে যাবো। মানে খারাপ দিক বলতে তাকে ধরো শিক্ষা দেবো না, দীক্ষা দেবো না, ধরো একটা অসামাজিক পরিবেশে লালন পালন করবো, তাহলে তাকে সেই দিকে নিয়ে চলে যাবো। বুঝতে পেরেছো? যে ধরো আমি একটা বাচ্চাকে ছোটো থেকে মানুষ করছি, তাকে ভালো আমি ফুটবলার করবো, তাহলে সেইভাবে তাকে পরিবেশ দেবো। যে ক্রিকেটার হবে তাকে ক্রিকেটারের পরিবেশ দেবো। যে একটু ভালো পড়াশোনায় ধরো, তাকে ওয়াটসন বলছে যে আমি তোমাকে ভালো ভালো স্কুলে পড়াবো, তাহলে দেখবে ও একটা ভালো জায়গায় চলে যাবে। কাউকে যদি মনে করে যে আমি ওকে বদমাশ তৈরি করবো কোনো শিশুকে, তাহলে সে সেই রকম পরিবেশে দিবে যেখানে গুন্ডা বদমাশের আবাস, ঠিক আছে, অসামাজিক কার্যকলাপ হয়। বুঝতে পেরেছো? তো আমি নেগেটিভ কথাতে যাচ্ছি না, আমি পজিটিভ কথাতেই যাব। 1 ডজন সুস্থ স্বাভাবিক শিশু দিলে ওয়াটসন তাকে তাদের পরিচালনা করে পরিপূর্ণতা এনে দিতে পারে যেহেতু বলেছে, তাহলে বিভিন্ন পরিবেশে বিভিন্নভাবে বিভিন্ন শিশুকে যদি লালন পালন করা হয়, সে পরিবেশে মোটামুটি বলা যেতে পারে সেই শিশুটি সেই পরিবেশে বড় হয়ে, যে পরিবেশে বড় হচ্ছে সেই পরিবেশেরই কিন্তু তার বৈশিষ্ট্যগুলি অর্জন করে নেবে বা অ্যাকোয়ার করে নেবে। বুঝতে পেরেছো? তো ধরো কোনো একটা উকিলের পরিবারে কোনো একটা শিশুকে ঢুকিয়ে দেওয়া হলো, সেই পরিবেশে সে মানুষ হবে, তার মেন্টালিটি, মানসিকতা, তার বুদ্ধিমত্তা কিন্তু উকিল টাইপ, সে বড় হতে চাইবে যে আমি যাতে উকিল হই। তো এই ধরনের স্টেটমেন্ট কিন্তু ওয়াটসনের। পাশাপাশি কিন্তু উডওয়ার্থ বলেছেন বিকাশ হলো বংশধারা ও পরিবেশের গুণফল। সর্বোপরি এই স্টেটমেন্টটাকেই সমস্ত মনস্তাত্ত্বিকবিদ, পাশাপাশি মনোবিজ্ঞানী যারা রয়েছেন, সাইকোলজিস্ট যারা রয়েছেন, এই স্টেটমেন্টটাকে সর্বোপরি গুরুত্ব দিয়েছেন যে বিকাশ শুধুমাত্র যে বংশধারার উপরে নির্ভরশীল তা একদমই নয়। বিকাশ শুধুমাত্র একটা শিশুর বিকাশ শুধুমাত্র যে পরিবেশের উপরে নির্ভরশীল তাও নয়। বিকাশ হলো বংশধারা ও পরিবেশের গুণফল। বংশধারা থেকে প্রাপ্ত বৈশিষ্ট্য পরিবেশ ছাড়া উন্নতি লাভ করতে পারে না, আবার পরিবেশও একাকী বিকাশ সাধন করতে পারে না। তাহলে দুটোই কিন্তু আমাদের দরকার। বুঝতে পেরেছো? তো মোট কথা হচ্ছে ডেভেলপমেন্ট ইজ ইকুয়াল টু হেরিডিটি ইনটু এনভায়রনমেন্ট। কে বলেছেন এটা? উডওয়ার্থ। বুঝতে পেরেছো? তাহলে মেন যে কথা, বিকাশ, একটি শিশুর বিকাশের জন্য যেমন বংশধারা দায়ী, তেমনই কিন্তু পরিবেশও দায়ী।
বিকাশ, শিশুর বিকাশকে এনহ্যান্স বা বৃদ্ধি করতে হলে ভালো বংশধারার পাশাপাশি, ভালো বংশগতির পাশাপাশি ভালো পরিবেশ সেই ব্যক্তিটিকে দিতে হবে। ঠিক আছে, শুধুমাত্র যে বংশগতি থেকে প্রাপ্ত বৈশিষ্ট্যগুলি বিকাশ সাধন করবে তা কোনো মতেই নয়। ভালো পরিবেশও কিন্তু একটি খারাপ শিশুকেও উন্নতির শিখরে পৌঁছে দিতে পারে। তো বিভিন্ন মনস্তাত্ত্বিকগণ বিভিন্নভাবে এগুলোর পর্যালোচনা করেছে, প্রমাণও দিয়েছেন। শিক্ষাক্ষেত্রে কি প্রভাব এই যে বংশধারা আর এই যে পরিবেশে, শিক্ষাক্ষেত্রে কি? দেখো বলছে 1 নম্বরে, শিক্ষার লক্ষ্য হলো শিশুর বংশধারা সূত্রে প্রাপ্ত সম্ভাবনাগুলিকে অনুকূল পরিবেশের সাহায্যে তার বিকাশ সাধন। খুব ভালো ইম্পর্টেন্ট লাইন। শিশুর বংশধারা প্রাপ্তের সম্ভাবনা কি? ধরো কোনো শিশু ভালো বুদ্ধিমান, তোমাকে আগে যাচাই করতে হবে। তুমি একজন শিক্ষক, তুমি একজন প্রাইমারি স্কুলে চাকরি করছো ধরো, তাহলে তুমি যাচাই করলে যে এই শিশুর মধ্যে একটা সুপ্ত একটা আগ্রহ বা ভালো বুদ্ধিমত্তা লুকিয়ে রয়েছে, যেটা সে তার বাবা মা বা তার পিতামহ থেকে পেয়েছে। তুমি জেনে গেলে তুমি কি করবে? তাকে একটা অনুকূল পরিবেশ দিবে, দিয়ে চেষ্টা করবে সেই বুদ্ধিমত্তা, যে সেই আগ্রহকে আরও বাড়িয়ে তোলা। ধরো কেউ অঙ্ক করতে ভালোবাসে, সে খুব ভালো ভালো অঙ্ক পারে, দেখা গেলো কোনো 3 বাচ্চা 4 অঙ্ক করে দিচ্ছে, তাকে সেভাবে তৈরি করতে হবে, তাকে সেরকম পরিবেশ দিয়ে তার বিকাশ সাধন করতে হবে। তো এই ব্যাপারগুলো কিন্তু রয়েছে। কোনো বাচ্চা যে শুধুমাত্র বুদ্ধিমানই হবে তা নয়, গড় স্টুডেন্ট রয়েছে, অ্যাভারেজ স্টুডেন্ট, কেউ নিম্ন বুদ্ধিসম্পন্নও রয়েছে। তো তাদেরকে যদি আমি এই বুদ্ধিমান বাচ্চার মতো আমি ট্রিট করি, তাদেরকে বুদ্ধিমান বাচ্চার মতো অঙ্ক দিই, সে কি পারবে? সে তো পারবে না। তাহলে তার মতো তার বুদ্ধিমত্তা, তার জ্ঞানীয় বিকাশকে বৃদ্ধি করার জন্য আমাদেরকে ওই রকমই নমনীয় পাঠ্যক্রম ইউজ করতে হবে, আমাদেরকে ওই রকমই অনুকূল একটা পরিবেশ তৈরি করতে হবে। অ্যাজ এ টিচার হিসেবে তোমাকে ওই রকমভাবেই নিজের মানে কি বলবো, ওটাকে বলে না ডিএলএডে যেটা করানো হয়, যাই হোক আমার মনে পড়ছে না, তো ওই ধরনের কোশ্চেন সেট করতে হবে, তাকে ওরকমভাবে পরিবেশ দিতে হবে, ওরকমভাবে সমস্যার সমাধান দিতে হবে যে সে যেতে পারে, তারপরে আস্তে আস্তে তাকে উন্নতিকরণ করতে হবে। 2 নম্বরে বলেছে দেখো, সমক্ষমতা সম্পন্ন ও সম আগ্রহের প্রেক্ষিতে। সমক্ষমতা সম্পন্ন মানে ধরো একটা ক্লাসে 10 জনের মধ্যে 8 জনই খুব ভালো, তাহলে সমক্ষমতা সম্পন্ন। ও সম আগ্রহ মানে ওই 8 জনই চাইছে না আমি ভালো ইংরেজি করব। প্রেক্ষিতে শিক্ষার্থীদের শ্রেণীকরণের মাধ্যমে পাঠদানে শিক্ষার্থীরা লাভবান হয়। এবার এই 10 জনে 8 জন ভালো, 2 জন ধরো অত পারছে না ইংরেজি, তাহলে এই যে 8 জন ভালো পারছে তাদের সঙ্গে আর এই যে 2 জন একটু কম পারছে, তাদেরকে একটু আলাদা করে শ্রেণীকরণ করে আলাদা করে দিয়ে তাদেরকে যদি পাঠদান দেওয়া হয়, তাহলে যে বাচ্চাটা কম পারছে তার শিক্ষা ওইভাবে আস্তে 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 ঠিক উন্নতিকরণ ঘটবে। আর যে ভালো পারছে তাকে একটু জটিলমূলক সমস্যার সমাধান দিয়ে তার ক্ষমতাটাকে আরও বাড়ানো যেতে পারে। ঠিক আছে, তো এইভাবেও তোমার বংশধারা প্রাপ্তে যে ক্ষমতা, যে আগ্রহ, সেটাকে আমি একটা অনুকূল পরিবেশের সঙ্গে অ্যাটাচ করে দিয়ে তাদের আমি জ্ঞানীয় বিকাশের কি করব, উন্নতি সাধন করতে পারবো। দেখো পাশাপাশি শিক্ষক হিসেবে আপনার কর্তব্য শ্রেণীকক্ষে শিক্ষার্থীর চাহিদা ক্ষমতা অনুসারে উপযুক্ত পরিবেশ তৈরি করে নমনীয় পাঠদান ও শিখন পদ্ধতির ব্যবহার। দেখো বিষয়টা হচ্ছে যে এগুলো কিন্তু পয়েন্ট আমি অলরেডি বলে দিয়ে দিচ্ছি, ডিসকাস করে ফেলেছি, তাও একবার আমি বলে দিচ্ছি। পাঠদান নমনীয় অবশ্যই করতে হবে শিক্ষককে, কারণ একটা শ্রেণীকক্ষে বিভিন্ন ছাত্রছাত্রী বা শিশু বা শিক্ষার্থী বিভিন্ন জায়গা থেকে এসেছে, বিভিন্ন পরিবার থেকে এসেছে। তো সেক্ষেত্রে নমনীয় পাঠদান করা হলে যে ভালো মেধাবী স্টুডেন্ট তার পক্ষেও বুঝতে সুবিধা হবে, যে অ্যাভারেজ বা গড় স্টুডেন্ট বা যে নিম্ন তোমার মেধাবী সম্পন্ন স্টুডেন্ট রয়েছে তাদেরও সুবিধা হবে। এবং শিক্ষণ পদ্ধতির ব্যবহার এমনই হবে যেখানে প্রত্যেকটা শিশু সেই পদ্ধতিটাকে খুব সহজেই নিতে পারে, যার ফলে তার জ্ঞানীয় বিকাশ, সমস্যার সমাধান খুব ইজিলি হতে পারে। তো তার আগে শিক্ষককে জেনে নিতে হবে যে সমস্ত স্টুডেন্ট তার শ্রেণীকক্ষে রয়েছে তারা কোন কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, তাদের কোন কোন পরিবার থেকে এসেছে। ঠিক আছে, ওই জন্যই দেখবে বহু ভালো ভালো স্কুলে প্যারেন্টস মিটিং হয়। ঠিক আছে, তো ওই ব্যাপারগুলো কিন্তু আছে।
শিক্ষার্থীর দেখো চাহিদা ক্ষমতা অনুসারে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে, এইটা কিন্তু মাথায় রাখবে। কারণ বিভিন্ন পরিবেশ থেকে, বিভিন্ন পরিবার থেকে, বলা যেতে পারে বিভিন্ন পরিবার থেকে বিভিন্ন বাচ্চা উঠে এসেছে, যেখানে আমি প্রথমেই বলেছিলাম কোনো পরিবারের স্টুডেন্ট দিনমজুরের পরিবার থেকে উঠে আসতে পারে, কোনো ধনী পরিবার থেকে উঠে আসতে পারে, যেখানে তাদের কাছে ফেসিলিটিস আছে। আপনি টিচার হয়ে কোনো গ্রামে যাবেন, সেখানে আপনি আপনার শ্রেণীকক্ষে একটি দিনমজুরের বাচ্চাও পাবেন, একটা মধ্যবিত্ত সংসারের বাচ্চা পাবেন, বা একটা ভালো পরিবারের বা ধনী ব্যক্তির বা কোনো একটা ভালো রিসোর্স মেনটেন করে এরকম পরিবার থেকে যে বাচ্চা আসবে সেটাকেও পাবেন। তো তিনজনকেই ভালো করে আপনাকে ইউটিলাইজ করে তাদের ক্ষমতা, আগ্রহ এগুলোকে চিহ্নিতকরণ করতে হবে। তারপর তাকে উপযুক্ত পরিবেশের মাধ্যমে তাদের জ্ঞানীয় বিকাশের পাশাপাশি, দৈহিক বিকাশের পাশাপাশি সহ পাঠ্যক্রমিক যে সমস্ত কার্যাবলীগুলো রয়েছে, খেলাধুলা, তারপরে আঁকা, ঠিক আছে, গান, এইসবের মাধ্যমে তাদের ওভারঅল একটা বিকাশ সাধন করতে হবে। তাহলে এই চ্যাপ্টারটার মানে মেন কনসেপ্টটাই হচ্ছে যেগুলো আমি এখন বললাম, যে শিশু বিকাশে শুধুমাত্র বংশগতি বা পরিবেশ একাকী আলাদা আলাদাভাবে কিন্তু বিকাশ সাধন করে না, এরা দুটোই কিন্তু একে অপরের কিন্তু, ঠিক আছে, পরিপূরক বলতে হবে, মানে গুণফল, পরিপূরক নয় গুণফল। মানে বংশগতিরও যেমন প্রভাব রয়েছে, পরিবেশেরও তেমন কিন্তু প্রভাব রয়েছে। বংশগতির থেকে প্রাপ্ত বৈশিষ্ট্য শুধুমাত্র যে একটা বাচ্চাকে বিকাশ সাধন করবে শিশু বিকাশে, তা মোটেও না, বা পরিবেশ একাকী তার কোনো শিশুর বিকাশ সাধন করতে পারে না। তাহলে আজকের আমার এই ভিডিওটা এই পর্যন্ত আমি রাখলাম। পরবর্তী আরও টেট রিলেটেড ভিডিও আমি আমার চ্যানেলে দিতে থাকবো। আর ফার্স্ট একটা ভিডিও আমি করে দিয়েছি, তার লিঙ্ক আমি এই ভিডিওর লাস্টে না ডেসক্রিপশনে দিয়ে দেবো। পরবর্তী বিভিন্ন আরও ভিডিও আমার আসবে আমার ইউটিউব চ্যানেলে। সবাই তোমরা পাশে থেকো। সবাইকে জয় হিন্দ, বন্দে মাতরম।